আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ। প্রথমেই দেখে নেব আজকের 40টি গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলো জানার আগে দেখে নিন আজকের খবরের হেডলাইন। আগস্টে কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, আর কতদিন আবেদন করতে পারবেন জেনে নিন। অন্নপূর্ণা যোজনার 3000 টাকা আগস্টে কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে জানুন বড় আপডেট। বিদ্যুতের অপচয় রুখবে স্মার্ট মিটার, 500 টাকায় কত দিনের পরিষেবা পাবে। ভারতকে বাংলাদেশে পাকিস্তান বানানোর চক্রান্ত, নিট আন্দোলনে বিদেশি যোগ দেখছেন দিলীপ ঘোষ। নিট কাণ্ডে মাঝরাতে ভিডিও বার্তা মোদির, প্রশ্ন ফাঁস রুখতে কড়া আইন আনছে সরকার। সপ্তম বেতন কমিশন নিয়ে বিরাট সিদ্ধান্ত সরকারের, ঠিক কতটা লাভ হবে আপনার দেখে নিন সহযোগী হিসেব। 30 জুলাই নথি যাচাই, চাকরিহারাদের কপালে কি তবে চিন্তার ভাঁজ? চোখে চোখ রেখে লড়তে হবে, শুভেন্দুর আক্রমণের জবাবে চুপ নয় বিধায়কদের কড়া নির্দেশ মমতার। সুপ্রিম কোর্টের ধমক খেয়েই বড় পদক্ষেপ, ট্রাইব্যুনাল সংস্কারে নয়া বিল আনছে কেন্দ্র। গ্যাসের ভর্তুকি নিয়ে চিন্তা, মোবাইল থেকে সহজে চেক করুন টাকা জমার স্ট্যাটাস। আধার কার্ড আপডেট করেননি, আজই করুন এই 6 কাজ, না হলে বড় বিপদ। মাত্র 1 ক্লিকেই খুলবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে মিউচুয়াল ফান্ড, জীবনকে সহজ করতে বিরাট পদক্ষেপ কেন্দ্রের। ককরোচদের পাশে মমতা, সোমবারই দিল্লিতে ধর্নায় যোগ দেবেন। ফ্যাসিবাদী চাল, হঠাৎ ককরোচদের প্রসঙ্গে এই কথা কেন বললেন বিকাশ রঞ্জন, প্রতিবাদের মাঝেই তুমুল শোরগোল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। খবরটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। জুন মাস থেকে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণা যোজনার টাকা। জুলাই মাসেও প্রায় 1 কোটির বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। আগস্টে তৃতীয় কিস্তির টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন বহু মহিলা। কারা এই টাকা পাবেন, কারা বাদ পড়বে, সেই নিয়ে জল্পনা বাড়ছে। রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধুমাত্র যোগ্য আবেদনকারীদেরই তৃতীয় কিস্তির টাকা দেওয়া হবে। সরকারি সূত্রে খবর, রাজ্য জুড়ে এখনও আবেদনকারীদের নথি যাচাইয়ের কাজ চলছে। অঙ্গনওয়াড়ি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আবেদনকারীদের নথি মিলিয়ে দেখছেন, বিশেষ করে যারা এখনও পর্যন্ত কোনো কিস্তির টাকা পাননি বা যাদের আবেদনের ক্ষেত্রে অতিরিক্ত যাচাই প্রয়োজন, তাদের নথি পুনরায় পরীক্ষা করা হচ্ছে। আগস্টে কারা 3000 টাকা পাবেন না জানেন? প্রশাসনের দাবি, অন্নপূর্ণা যোজনায় যাদের স্ট্যাটাস বর্তমানে আন্ডার ইনকোয়ারি বা রিজেক্টেড দেখাচ্ছে, তাদের অনেকেরই নথি ফের যাচাই করা হচ্ছে। যাচাইয়ের সবকিছু ঠিক থাকলে আবেদনকারীর স্ট্যাটাস আপডেট করা হবে এবং এরপরেই টাকা পাঠানোর প্রক্রিয়া। জুলাই মাসে 1 কোটিরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হয়েছে। তবে যাচাইয়ের পর প্রায় 26 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। তবে সরকার আশ্বাস দিয়েছে, যোগ্য কোনো মহিলা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। যারা প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করবেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি তৃতীয় কিস্তির 3000 টাকা পাঠানো হবে। অন্যদিকে যারা নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারবেন না, তারা এই কিস্তির টাকা পাবেন না। অর্থাৎ ভেরিফিকেশনের পরেও যদি দেখেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বা আপনার স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছে, তাহলে বুঝতে হবে অন্নপূর্ণা টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। অন্নপূর্ণা যোজনার আবেদন গ্রহণ শুরু হয়েছে জুন মাস থেকে। আবেদনের সময়সীমা 90 দিন। সরকারি সূত্রে জানা গিয়েছে, 30 আগস্ট পর্যন্ত নথি যাচাইয়ের কাজ চলছে। রাজ্য সরকারের আবেদন, সমস্ত আবেদনকারী যেন দ্রুত নথি যাচাইয়ের কাজ সম্পূর্ণ করেন এবং নিয়মিত নিজেদের আবেদন স্ট্যাটাস চেক করেন। রাজ্য জুড়ে বিদ্যুৎ বন্টন সংস্থার পক্ষ থেকে পুরনো অ্যানালগ মিটার বদলে নতুন স্মার্ট মিটার বসানো নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের মনে ক্ষোভ বাড়ছিল, বিশেষ করে প্রিপেড স্মার্ট মিটারে রিচার্জের টাকা দ্রুত শেষ হয়ে যাওয়ার আতঙ্ক এবং অতিরিক্ত খরচের আশঙ্কায় একাধিক জায়গায় বিদ্যুৎ কর্মীদের আপত্তির মুখে পড়তে হচ্ছিল। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে বিরাট স্বস্তি দিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে রাজ্য কোনোভাবেই স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক নয়। একই সঙ্গে এই প্রিপেড স্মার্ট মিটারে টাকা কাটার জটিল হিসেব সহজ করে বুঝিয়ে দেওয়া হয়েছে, যেখানে 500 টাকা রিচার্জে একটি পরিবার কত দিন বিদ্যুৎ পেতে পারে। সম্প্রতি বিভিন্ন জেলা ও শহরাঞ্চলে বিদ্যুৎ পর্ষদের পক্ষ থেকে জোরপূর্বক গ্রাহকদের পুরনো মিটার খুলে স্মার্ট প্রিপেড মিটার বসানোর খবর সামনে আসছিল। সাধারণ মানুষের এই অসন্তোষের কথা তুলে ধরে বিরোধী দলনেতা সাফ জানান, বিদ্যুতের মতো মৌলিক পরিষেবায় গ্রাহকদের অনিচ্ছা সত্ত্বেও কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না। কোনো পরিবার যদি নতুন প্রযুক্তি গ্রহণ না করে তাদের পুরনো অ্যানালগ মিটারেই বিদ্যুৎ পরিষেবা বজায় রাখতে চান, তবে সেটাই বহাল থাকবে।
সরকারি বা বেসরকারি কোনো সংস্থায় সাধারণ মানুষকে বাধ্য করতে পারবে না। স্মার্ট মিটার লাগানোর পর অনেকেই অভিযোগ করছেন যে 100 বা 200 টাকা রিচার্জ করার মাত্র 2-3 দিনের মধ্যেই ব্যালেন্স শূন্য হয়ে যাচ্ছে। এর মূল কারণ হলো স্মার্ট প্রিপেড মিটারের দৈনিক ফিক্সড চার্জ। বিদ্যুৎ ব্যবহার করা হোক বা না হোক, প্রতিদিন ব্যালেন্স থেকে মিটারের নির্দিষ্ট ভাড়া, সরকারি ট্যাক্স এবং ইলেকট্রিসিটি ডিউটি বাবদ একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেওয়া হয়। তাই 100 টাকার মতো ছোট রিচার্জ করলে এই ফিক্সড চার্জ বাদ যাওয়ার পর সামান্য পরিমাণ ইউনিটই অবশিষ্ট থাকে, যা খুব দ্রুত শেষ হয়ে যায়। ঘন ঘন ছোট ছোট অঙ্কের রিচার্জ না করে 500 টাকার মতো একটি বড় মানের রিচার্জ করাই সাধারণ পরিবারের জন্য সবচেয়ে লাভজনক ও বুদ্ধিমানের কাজ। যদি একটি মাঝারি পরিবারে দিনে গড়ে 3 থেকে 4 ইউনিট বিদ্যুৎ খরচ হয়, সেখানে যেমন সাধারণ ওয়াটের টিভি, রেফ্রিজারেটর, ফ্যান এবং কয়েকটি এলইডি, তবে দৈনিক ফিক্সড চার্জ কাটার পরও 500 টাকার রিচার্জ অনায়াসে 15 থেকে 16 দিন পর্যন্ত স্থায়ী হয়। এর ফলে বারবার রিচার্জ করার ঝঞ্ঝাট যেমন থাকে না, তেমনি প্রতিদিনের টাকার হিসেব রাখাও মাত্র 2 মাসের অনুসারে 500 টাকার রিচার্জ স্থায়িত্ব কমে প্রায় 7 থেকে 10 দিনে নেমে আসতে পারে। ফলে গ্রাহকদের নিজেদের সচেতনতার ওপরই নির্ভর করতে হবে রিচার্জের মেয়াদ। জাতীয় যোগ্যতা অর্জনকারী প্রবেশিকা পরীক্ষা বা নিট এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত কয়েকদিন ধরে উত্তাল রাজধানী দিল্লি। দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা এ বিক্ষোভে সামিল হয়েছেন। মঞ্চে টানা 2 সপ্তাহের বেশি সময় অনশন করে অসুস্থ হয়ে আপাতত হাসপাতালে চিকিৎসাধীন পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। তবে দিল্লির এই আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য করে তিনি বিতর্ক উস্কে দিলেন রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। যন্তর মন্তরের আন্দোলনকে সরাসরি আক্রমণ করে দিলীপ ঘোষ দাবি করেন, এই বিক্ষোভের নেপথ্যে রয়েছে বড়সড় বিদেশি চক্রান্ত। তার অভিযোগ, ভারতকে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল কিংবা শ্রীলঙ্কার মতো অস্থিতিশীল পরিস্থিতিতে ঠেলে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। দিলীপ ঘোষ বলেন, সংসদের অধিবেশন চলাকালীন সংবাদ মাধ্যমের উপস্থিতির বেশি করে, তাই প্রচার পেতেই এই সময়টিকে আমাদের লক্ষ্য হিসেবে বেছে নেওয়া হয়েছে। আমাদের দেশকে পাকিস্তান ও বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে, এর আগেও এমন চেষ্টা ব্যর্থ হয়েছে, এবারও সফল হবে না। এই আন্দোলনের পরিণতি বিগত দিনের কৃষক আন্দোলনের মতোই হবে। আন্দোলনকারীদের বিরুদ্ধে বিদেশি শক্তির কাঠের পুতুল হওয়ার অভিযোগ তুলে রাজ্য বিজেপির এই নেতা আরও বলেন, পেশাদার বিদেশি শক্তির দালাল। তবে মনে রাখা দরকার, দেশে এখনও নরেন্দ্র মোদী ও অমিত শাহের সরকার চলছে। যারা আন্দোলনে নেমেছিল তাদের অনেকে এখন বুঝতে পারছে যে কিভাবে তাদের ব্যবহার করা হচ্ছে। দিল্লির যন্তর মন্তরে পড়ুয়াদের আন্দোলনের পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে। ঠিক তখনই দিলীপ ঘোষের এই বাংলাদেশ পাকিস্তান চক্রান্ত তত্ত্ব রাজ্য ও জাতীয় রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। দৈনন্দিন জীবন থেকে শুরু করে অফিস, আদালত, স্কুল, কলেজ বা ব্যাংকিং সেবার ক্ষেত্রে আধার কার্ড বর্তমানে এক অপরিহার্য সরকারি নথি। তবে কার্ড তৈরির পর অনেকেরই তা আপডেট করার কথা মনে থাকে না। সঠিক সময়ে আধার কার্ড আপডেট না করায় ঠিকানাগত বা ব্যক্তিগত তথ্যের অসামঞ্জস্যের কারণে ভবিষ্যতে বিভিন্ন সরকারি সুবিধা বা ডিজিটাল পরিষেবা পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন গ্রাহকরা। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ঠিকানা পরিবর্তন, মোবাইল নম্বর বদলে ফেলা, নাম ও জন্ম তারিখে ভুল থাকা, বায়োমেট্রিক তথ্য হালনাগাদ করা এবং চেহারার সঙ্গে ছবির বড় ধরনের অমিল থাকলে দ্রুত আধার কার্ড আপডেট করা জরুরি। এছাড়া শিশুদের বাল আধার বড় হওয়ার পর পরিবর্তন করা, প্রতি 10 বছর অন্তর প্রাপ্তবয়স্কদের বায়োমেট্রিক তথ্য আপডেট এবং ফেস অথেন্টিকেশনে সমস্যা হলেও নতুন করে নথি হালনাগাদ করতে হবে। এই প্রক্রিয়ার জন্য মূলত আসল আধার কার্ড, বৈধ পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র এবং জন্ম তারিখের প্রমাণপত্র সঙ্গে রাখা আবশ্যক। পশ্চিমবঙ্গ রাজ্য সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর মহিলাদের আর্থসামাজিক উন্নয়নের উদ্দেশ্যে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পরেই মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করে। পূর্ববর্তী সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে এই নতুন যোজনাটি নিয়ে আসা হয়েছে, যেখানে আর্থিক অনুদানের পরিমাণ অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলারা প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। গত জুন এবং জুলাই মাসে ইতিমধ্যেই প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে। তবে রাজ্যের বহু মহিলা এখনও অভিযোগ করছেন যে তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা প্রকল্পের টাকা এসে পৌঁছায়নি। এই সমস্যার সমাধানে এবং উপভোক্তাদের দুশ্চিন্তা দূর করতে রাজ্য সরকার সম্প্রতি একটি সম্পূর্ণ নতুন ফর্ম প্রকাশ করেছে।
যেসব মহিলাদের টাকা এখনো আটকে রয়েছে তাদের এই নতুন ফর্মটি সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। রাজ্য সরকারের প্রকাশিত সাম্প্রতিক তথ্য অনুযায়ী জুলাই মাসের 1 তারিখে রাজ্যের প্রায় 1,10,00,000-এর বেশি মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় করে পেয়েছেন। কিন্তু এর পাশাপাশি একটি বড় অংশের মহিলাদের আবেদন বিভিন্ন কারণে বাতিল করা হয়েছে। পরিসংখ্যান বলছে প্রায় 26 লক্ষ আবেদন ইতিমধ্যেই খারিজ করা হয়েছে। অন্যদিকে প্রায় 28 লক্ষ মহিলার আবেদন এখনো পর্যন্ত আন্ডার এনকোয়ারি বা তদন্তাধীন পর্যায়ে আটকে রয়েছে। এই বিপুল সংখ্যক মহিলাদের আবেদন আটকে থাকার প্রধান কারণ হলো তথ্যের গরমিল এবং যোগ্যতার মানদণ্ড পূরণ না করা। সরকার চাইছে শুধুমাত্র রাজ্যের প্রকৃত এবং যোগ্য মহিলারাই যেন এই প্রকল্পের সুবিধা পান। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে প্রাথমিক যাচাই বা ভেরিফিকেশন হওয়ার পরেও কিছু সন্দেহজনক তথ্য থাকার কারণে দ্বিতীয়বার যাচাই করা হচ্ছে। আয়কর প্রদানকারী বা সরকারি চাকরিজীবী পরিবারের সদস্যরা যাতে বেআইনিভাবে এই সুবিধা নিতে না পারেন সে কারণে প্রশাসন এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। তারা যেন আর কালক্ষেপ না করে অবিলম্বে নতুন ফর্মটি সংগ্রহ করেন এবং তা সঠিকভাবে পূরণ করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেন। প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ করছে যাতে প্রতিটি যোগ্য মহিলার কাছে তাদের প্রাপ্য আর্থিক সাহায্য খুব দ্রুত পৌঁছে যায়। ভারতের আর্থিক পরিষেবা ও ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে খুব শীঘ্রই এক বিপ্লব ঘটতে চলেছে। দেশের সাধারণ মানুষের আর্থিক লেনদেন এবং বিভিন্ন পরিষেবা গ্রহণ প্রক্রিয়াকে আরও সহজ ও ঝামেলামুক্ত করে তুলতে কেন্দ্রীয় সরকার এবং আর্থিক নিয়ন্ত্রণ সংস্থাগুলির যৌথ উদ্যোগে সেন্ট্রাল নো ইওর কাস্টমার সিকেওয়াইসি 2.0 সিস্টেম চালু করার প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী আগস্ট মাস থেকেই দেশের সমস্ত বাণিজ্যিক ব্যাংক এবং বীমা কোম্পানিগুলিতে এই আধুনিক ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। এর পরবর্তী ধাপে দেশের সমস্ত মিউচুয়াল ফান্ড এবং ব্রোকারেজ সংস্থাগুলিকেও এই ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে। এই নতুন এবং যুগান্তকারী ব্যবস্থা চালু হওয়ার পর থেকে দেশের কোটি কোটি গ্রাহককে আর নতুন কোনো আর্থিক পণ্য বা পরিষেবা গ্রহণ করার সময় অথবা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য বারবার নতুন করে কেওয়াইসি বা পরিচয়পত্র জমা দেওয়ার ঝামেলার মুখোমুখি হতে হবে না। আগস্ট থেকে ব্যাংক বা বীমা সংস্থায় হবে এই আধুনিক ব্যবস্থার সূচনা। বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টার্সের প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী নতুন সিকেওয়াইসি 2.0 ব্যবস্থার নিয়ম অনুযায়ী গ্রাহকদের এখন থেকে কেবলমাত্র একবার নিজের ডিজিটাল সম্মতি বা এর পরবর্তী সময়ে ব্যাংক, বীমা কোম্পানি সহ অন্যান্য অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানগুলি কেন্দ্রীয় রেজিস্ট্রিতে সুরক্ষিতভাবে মজুদ থাকা গ্রাহকের সমস্ত যাচাই করা তথ্য সরাসরি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। এর ফলে খুব কম সময়েই নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা, কোনো লাভজনক বীমা পলিসি ক্রয় কিংবা অন্যান্য যে কোনো আর্থিক পরিষেবার সুবিধা পাওয়ার পুরো প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত এবং উচ্চভিলাষী। প্রকল্পটি দেশের আর্থিক খাতের প্রধান নিয়ন্ত্রক সংস্থাগুলি যেমন ভারতীয় রিজার্ভ ব্যাংক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড প্রাথমিক পর্যায়ে দেশের বিভিন্ন ব্যাংক ও বীমা কোম্পানিগুলিকে এই ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে এবং চলতি বছরের শেষ নাগাদ বর্তমান নিয়মে দেশের যে কোনো নাগরিক একটি নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা, মিউচুয়াল ফান্ডে পুঁজি বিনিয়োগ করা, জীবন বা স্বাস্থ্য বীমা কেনা কিংবা অন্য কোনো আর্থিক পরিষেবার সুবিধা ভোগ করার জন্য আলাদা আলাদা প্রতিষ্ঠান বারবার ক্লান্তিকর উপায়ে কেওয়াইসি সংক্রান্ত নথিপত্র জমা দিতে হয়। যদিও দেশের আর্থিক বাজারে প্রায় 120 কোটি রেকর্ডের একটি কেন্দ্রীয় কেওয়াইসি রেজিস্ট্রি বা ভান্ডার প্রায়শই ডুপ্লিকেট রেকর্ড, অসম্পূর্ণ তথ্য এবং সামগ্রিক ডেটার গুণগত মান বা স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দেয়। এই সমস্ত ত্রুটির কারণে অনেক আর্থিক প্রতিষ্ঠানই সেই সেন্ট্রাল ডেটার ওপর পুরোপুরি ভরসা করতে পারে। এই সিকেওয়াইসি 2.0 ব্যবস্থার মাধ্যমে দেশের উদীয়মান মিউচুয়াল ফান্ড শিল্পটি সবচেয়ে বেশি লাভবান হতে পারে। তার হিসাব অনুযায়ী শুধু একার ভারতের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছেই প্রায় 50 কোটিরও বেশি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে সামান্য কিছু সংখ্যক যোগ্য গ্রাহকও যদি এই সহজ প্রক্রিয়ার মাধ্যমে খুব সহজে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করেন তবে দেশের সামগ্রিক মিউচুয়াল ফান্ড খাতের বিনিয়োগকারী ভিত্তি অত্যন্ত দ্রুত গতিতে বহুগুণ বৃদ্ধি পাবে।